সুধী মণ্ডলী, আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ ডিইএইচ আয়োজিত এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মুস্তাবিন নূর, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ, ইউল্যাব। শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন আরিফা গানি রহমান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। Thank you, Mustabin. Good evening, everyone, and Assalamu alaikum. So thank you all for coming tonight to celebrate the International Women's Day 2021. We have with us our guest, Ms. Shupa Sadia, our Pro Vice Chancellor and Dean of the School of Arts and Humanities, Professor Shamshad Murtaza, my colleagues at the department and outside, and our students. Welcome to this program. So this year's theme for the International Women's Day is Choose to Challenge. It's a theme, I think, that resonates with each of us, women, who are in different ways choosing to challenge the status quo, both at home and in the workplace, in private and in public. In particular, I'd like to give a special shout out to our women students. Many of you are challenging the innumerable odds against you and forging ahead, often having to go the extra mile to make sure that no one pushes you off the path you've chosen for yourself. So I salute. My salute too to the women who are we're going to hear about today from our guest, Ms. Shupa Sadia, who is a researcher and writer of varied interests. So welcome to ULAB again and the Department of English and Humanities, Ms. Sadia, and thank you for coming today to talk to us about your work and your books, Bannor Nari and Ekattur Nari. Very interesting titles. I'm really looking forward to it. I'm so glad that we could start our Spring 2021 series of talks with a celebration of the heroes of 52 and 71. The topic is apt because it is the International Women's Day, and it is apt because it is the 50th year of our independence. Like everyone here today, I look forward to celebrating these heroes with you. Thank you. ধন্যবাদ ম্যাম। এই বছর নারী দিবসের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে চুজ টু চ্যালেঞ্জ, অর্থাৎ আমাদের কাজ হবে বিভিন্ন অপ্রথা, কুপ্রথা, নারী জীবনের বিভিন্ন বাধা বিপত্তি ও নারীর গতি মন্থর করতে যেসব সিস্টেম রয়েছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে রুখে দাঁড়ানো, একটা পরিবর্তন নিয়ে আসা। কর্মক্ষেত্র থেকে শুরু করে সমাজের সকল ক্ষেত্রে নারীকে আগাতে দিচ্ছে না এক অদৃশ্য কাচের দেয়াল। সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে যারা এগিয়ে এসেছেন বহুদূর, ভেঙে দিয়েছেন সেই কাছের বেষ্টনী, তারাই আমাদের শিরোজ। তাদের কর্মময় জীবনের দুতিতে বদলে যাচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ, এমনকি ইতিহাসও। তাই তো ইতিহাস শুধু হিস্টোরি নয়, হার স্টোরিও বটে। বাংলাদেশের প্রচলিত ইতিহাসের পাতায় নারীর অনুপস্থিতি লক্ষণীয় এবং শোচনীয়। আমাদের আজকের অতিথি কিন্তু এই হিস্টোরি এর দিকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং গবেষণার মাধ্যমে খুঁজে এনেছেন বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরাতে নারীর একগুচ্ছ অবদানের কথা। পরিচয় করিয়ে দিচ্ছি সুপা সাদিয়ার সাথে। সুপা সাদিয়া একাধারে গণিতবিদ, গবেষক ও রেডিও ব্যক্তিত্ব। বহুদিন সক্রিয়ভাবে বিভিন্ন শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং আছেন। কাজ করেছেন বাংলাদেশ বেতারে, যুক্ত রয়েছেন বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ মহিলা সমিতির মতো বেশ কয়েকটি সংগঠনের সাথে। স্নাতক ও স্নাতকোত্তর গণিতে, তবে পদ্মচারণা সর্বত্র। তিনি 1995 সালে পান মনোরমা মাসিমা শিক্ষাবৃত্তি, 2018 সালে এডুকেশন ওয়াচ পুরস্কার লাভ করেন ও 2019 সালে মুক্তিযোদ্ধার চিঠি লেখা প্রতিযোগিতায় বিজয়ী হন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে 52 নারী, 71 নারী, বীরশ্রেষ্ঠ কথা ও অগ্নিযুগ। তিনি বর্তমানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। সুপা সাদিয়া, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাই। কেমন আছেন আপা? অনেক ধন্যবাদ। জি, ভালো আছি। আমি ইউল্যাবের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি শামসেদ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউল্যাবের ইংলিশ বিভাগের প্রতি। আজকে যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপা। আজকের উপস্থিত সকলেই কিন্তু আপনার গবেষণা নিয়ে খুব আগ্রহী, তবে আমি কিন্তু জানতে চাই আরেকটি কথা। আপনার স্নাতক ও স্নাতকোত্তর গণিত বিষয়ে, তবে আমরা যারা লিবারেল হিউম্যানিটিজ বা মানবিক বিভাগের মানুষ, তারা অনেকেই অঙ্কে কাঁচা। আপনার জীবনে এই অঙ্ক আর ইতিহাসের মেলবন্ধনটা কিভাবে হলো?
অঙ্ক আর ইতিহাসের যদি মেলবন্ধন বলতে হয় তাহলে প্রথমেই আমার যে বই দুটো নিয়ে আজকে কথা হবে ওখানেই কিন্তু মেলবন্ধন পাওয়া যাচ্ছে। 52-র 52 নারী, 71-এর 71 নারী। 52-র 52 নারীতে আমি 52 জন নারীকে এনেছি, 1952 সাল বলি এটিকে 52-র 52 নারী বলছি। 71-এর 71 নারী বলছি এই কারণে 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধে যেসব নারীরা ছিলেন তাদের 71 জনকে আমি নিয়ে এসেছি। আমার নাম দুটির মধ্যেই বোঝা যায়। আর কিভাবে সংযুক্ত হলাম, আমি কিন্তু ইতিহাসে খুব ভীত ছিলাম। আমি ইতিহাস মানে বলতে গেলে খুবই ভয় পেতাম। কিন্তু মানে আমার বাবা একজন লেখক গবেষক, ওনার উৎসাহ উদ্দীপনায় কাজ শুরু এবং আমার এই বইগুলো প্রকাশিত হয়েছে। আসলে ওভাবে বলতে গেলে কিভাবে সংযোগ আমি নিজেও জানি না এখন পর্যন্ত, যে আসলে একদমই উল্টো দিকের হয়তো কথা। কিন্তু এর তো যথেষ্ট উদাহরণ আছেন আমাদের। হুমায়ুন আহমেদও তো ছিলেন কেমিস্ট্রি, তিনি যথেষ্ট সাহিত্য করে গেছেন, এরকম অনেককে অনেককে পাওয়া যাবে। আমি হয়তো সেরকমই একটা কাজ করে কিছু দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। সত্যি আপা, আপনার কাজগুলো ব্যাপারে আমরা সামনে কথা বলছি। তো বাংলাদেশের ইতিহাসে নারীর যে অবদান তা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনার অনুপ্রেরণার কথা জানতে চাই। শুরুটা কিভাবে করলেন? শুরুটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার আসলে প্রথম যে বইমেলায় বের হয় স্মরণীয় দিনপঞ্জি নামে একটি বই, যেখানে আপনি 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কোথায় কি হয়েছে এই ঘটনাগুলি জানতে পারবেন। তো তারপরে আমাকে আমার বাবা এবং মানে বাবাই মূলত বলেন যে আহ, মানে নারীদের নিয়ে ওভাবে 52 সালে যারা ছিলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি 71 সালেও দেখেছেন। তো তাদের নিয়ে তেমন কাজ হচ্ছে না। আসলে এরপরে আমিও একটু উৎসাহ বোধ করি যে হ্যাঁ আসলে বিষয়গুলো নিয়ে কাজ হওয়া দরকার। যখন আমি 52-র 52 নিয়ে কাজ শুরু করি দেখা যায় যে আসলে ওভাবে কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। তখন মাত্র একটি বই ছিল 71-এর নারীদের উপরে, মোস্তাফিজ শফি ভাইয়ের 11 জন বা 12 জনের। তো আমাকে আসলে বিষয়টা খুব পীড়া দেয় যে আমরা নারী মুক্তিযোদ্ধা যখন বলি আমরা তখন তাকে বীরাঙ্গনায় কিন্তু সেট করে দেই। এই যে হুম। বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে আমি বের করে নিয়ে আসতে চেয়েছি যে না আসলে আমাদের 52 সালে অনেক নারীদের অবদান ছিল, আমাদের 71 সালেও নারীদের অবদান ছিল, কিন্তু আমরা যখন 52 সাল বা 71 সালের কথা বলি কিভাবে যেন উপাধি বলেন বা যেগুলো বলেন সবগুলোই আমাদের পুরুষদের কাছে চলে গিয়েছে, যেটা হয়তো আমাদের নারীরা পেতে পারতো যদি মানে ওভাবে তাদেরকে তুলে আনা যেত। এখন বিষয়গুলো নিয়ে অল্প অল্প করে আরো বিস্তারভাবে কাজ শুরু হয়েছে। এটাই মূলত উৎসাহ যে আমি আসলে আমার প্রত্যেকটা কাজই একটু ওরকম, যেই জায়গাগুলোতে কাজ ঠিক হয়নি আমার চেষ্টা থাকে যে ওই জায়গাগুলোকে একটু তুলে আনার, এরকমই আর কিছুই না। এবং আমি যেটা করি আমি বলবো না যে এটাই এখানে শেষ, আমি জাস্ট শুরু করে দিয়েছি, বৃক্ষ রোপণ করেছি। আমার ধারণা এটা মহিরুহ হবে, আরো গবেষণা হবে, আরো গবেষণা হলে আরো অনেক কিছু বের হয়ে আসবে। কারণ হচ্ছে যেহেতু আমি প্রথম শুরু করেছি, আমার 52 সালের 52 জন নারীর নাম এবং তাদের তথ্য পেতে কতটা কষ্ট হয়েছে সেটা সকলের অনুমেয়। কারণ হুম। তারা কিন্তু কেউ বেঁচে নেই, বেঁচে থাকবার তাদের কোনো কথা নেই। তাদের পরিবার বা তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়তো কারো ছেলে মেয়ে তারাও যথেষ্ট আমার থেকে বয়োজ্যেষ্ঠ, মানে তারা আছেন। তো ওভাবেই আমি মূলত ওই অনুপ্রেরণা থেকেই কাজটা করেছি। আমি চেয়েছি যে যাদেরকে কেউ তুলে ধরেনি তাদেরকে একটু তুলে ধরার জন্য। আম, তো আপা, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার 52-র 52 নারী এবং 71-এর 71 নারী নিঃসন্দেহে দুটো অন্যতম কাজ। তো আম, আপনার তথ্যের উৎসটা কোথা থেকে, মানে কিভাবে পেলেন এতজন কীর্তিময়ী নারীর সন্ধান? এর মধ্যে যারা আপনি বললেন যে বেঁচে নেই, তাদের উত্তরসূরিদের কাছ থেকে কেমন তথ্য পেলেন, আর তারা কি সাহায্য করেছিল কিনা, হ্যাঁ সহায়তা আসলে করেছিল কিনা? জি, যেটা হয়েছে আসলে তাদের সহায়তা ছাড়া কোনোভাবেই এই কাজ করা সম্ভব ছিল না, হুম। একদমই অসম্ভব কাজ ছিল। আমি প্রথমে আমার মানে আমি বেশ কিছু সংগঠনের সাথে যুক্ত, আপনি প্রথমেই বলেছেন। এর মধ্যে একটি সংগঠন আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে যুক্ত। হুম। তো বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সারা বাংলাদেশের 64 জেলাতেই আছে। আমার মানে উনাদের মাধ্যমে প্রথমত আমি তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করি, পাশাপাশি আমি সাংবাদিকতাও করি।
ওর মাধ্যমেই যোগাযোগ করে আত্মীয় স্বজন, তারপরে ধর অনেক বিরাগ ভাজন পেয়েছি, অনেকে বলেছে এতদিন পরে আর দরকার নেই, অনেকে হুম বলেছে যে আপনি হঠাৎ করে কে কোথা থেকে আসলেন। আসলে আমি সুপা সাদিয়া তো ওরকম কেউ না যে যাকে কেউ চিনে, হয়তো এখন দু একজন আপনারা জানছেন, কিন্তু তখন তো একদমই আমি নবীন। আর 2011 সালে আমার বইটা বের হয়েছে, তখন আমার বয়স মাত্র 31 বছর। মানে সুতরাং আমাকে অনেকেই কিন্তু ওভাবে নিতে পারেনি, তারা ভেবেছে যে এই মেয়ে কি করবে। তো অনেক জায়গায় যেটা করেছি, আমি ওই উদীচীর যারা সিনিয়র ছিলেন মানে বিভিন্ন জেলাতে, তাদেরকে আমি চাচা বলি এই কারণে, কারণ আমার বাবা সেন্ট্রাল উদীচীর ভাইস প্রেসিডেন্ট। উনারা যথেষ্ট সহযোগিতা করেছেন, উনারা আশ্বাস দিয়েছেন যা না এই মেয়ের তত্ত্বাবধানে আমরা আছি, তোমরা ইনফরমেশন গুলো দিতে পারো। এর সাথে একটি মজার গল্প করি, সেটা হচ্ছে যে আমার 52 নারী 2011 সালে প্রকাশিত হয় এবং 2016 সালে আমি পরিবর্ধন করতে পারি, এইভাবেই পারি 2011 সালে প্রকাশিত হওয়ার পরে বইগুলি যখন তাদের মানে পরিচিত জন বা পরিবারের কাছে যায়, তারা আরো বেশি তথ্য দিতে উৎসাহী হয়। উৎসাহী হওয়ার কারণে আমি 2016 সালে এটাকে আসলে পরিবর্জন করে একটি জায়গায় নিয়ে আসতে পেরেছি। এবং এখন যেটা হচ্ছে, যেমন গত বছর ঠিক করোনার আগে আগে আমার কাছে আরো একজন ভাষা সৈনিকের ছেলে মেয়ে এসে উপস্থিত, তারা যথেষ্ট বয়োজ্যেষ্ঠ আমার, তারা কিন্তু আমার এই কাজটা দেখেই এসেছে। এরকম আমি এখন নানা ভাবে কাজ পাচ্ছি। আমার এবার যেটা 14ই ডিসেম্বর সরি বুদ্ধিজীবী দিবসে বের হলো, মুক্তিযুদ্ধের শত শহীদ বুদ্ধিজীবী, এই কাজটাও কিন্তু কঠিন ছিল। কিন্তু কঠিন হলেও আমার 71-এর 71 নারী এবং 52-এর 52 নারীর পরে মানুষের মধ্যে কিছুটা হলো আমার প্রতি আস্থা এসেছে যে হ্যাঁ, আমি হয়তো কাজ করার যোগ্যতা অর্জন করেছি। ফলে ওই কাজটা কিন্তু তুলনামূলকভাবে মানে আমার জন্য সুবিধা হয়েছে, এবং ওখানেও কিন্তু আমি নারী শহীদ বুদ্ধিজীবীদের তুলে ধরেছি। আমার ওই বুদ্ধিজীবী বইতে 100 জন আছে, তার ভিতরে বেশ কয়েকজন নারী বুদ্ধিজীবীর কথা আমি বলেছি। আপা অসাধারণ কিছু কথা আমাদেরকে বললেন। একজন গবেষক হিসেবে নিশ্চয়ই আম, এরকম আপনার সোর্স যারা তথ্যের, তাদের কাছে আস্থাভাজন হতে পারাটাই নিশ্চয়ই অনেক বড় পাওয়া। তো আপা একটা কথা আপনি একটু আগে বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীর কথা আসলে আসলেই দেখা যায় যে নারীকে ভিকটিম বানিয়ে দেওয়া হচ্ছে। খুব প্রচলিত একটি কথা আছে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এই ধরনের ন্যারেটিভ প্রচলিত হলেও আমরা জানি যে এর থেকে আমরা পুরো গল্পটা পাই না। আপনার গবেষণায় এই বিষয়টি আপনি কিভাবে তুলে ধরেছেন এবং কিভাবে চ্যালেঞ্জ করেছেন? আমি যেটা করেছি, আমি যখন 71-এর 71, আপনি যেহেতু মুক্তিযুদ্ধের কথা বললেন আমি ওই জায়গাটাই চলে আসছি। আমি যখন 71-এর 71 নারী করেছি, আমি তখন বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিয়েছি। যেমন আমার প্রথমে আছে শহীদ যারা, এর ভিতরে 4 জন আছেন যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। তারপরে আমি দিয়েছি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আমাদের 2 জন বাংলাদেশের নারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন, তারামন বিবি এবং ডাক্তার সিতারা বেগম। তারপরে আমি বলেছি কয়েকজনকে সশস্ত্র মুক্তিযোদ্ধা, যারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে রাইফেল নিয়ে যুদ্ধ করেছেন। এরপরে আমি একটা ভাগে এনেছি যুদ্ধক্ষেত্রে সক্রিয়। আসলে আমরা যতই বলি আমাদের যারা ঘরের হাজবেন্ড বলেন বাবা বলেন, আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি, তারা কিন্তু এখনো কোনো কাজে জয়ী হতে পারবেন না। ঠিক তেমনি মুক্তিযুদ্ধে যদি মানে সক্রিয় না হতো নারীরা, তারা কেউ কেউ রান্না করে দিয়েছেন, কেউ তথ্য আদান প্রদান করে এনে দিয়েছেন, কারণ নারীদেরকে তখন পাক বাহিনীরা কিন্তু ভাবেনি যে নারীরা ছদ্মবেশে কোথাও যেতে পারে। এইভাবে তারা মুক্তিযুদ্ধের যুদ্ধক্ষেত্রে সক্রিয় ছিল। এরপরে আমি যেটা পয়েন্ট এনেছি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা সংগঠক, মানে তারা সংগঠন মানে সাংগঠনিক ভাবে মুক্তিযুদ্ধটাকে এগিয়ে নিয়েছেন, তার ভিতরেও নারী আছে। নারীর সাথে মুক্তিযোদ্ধা সহযোগী, সেখানে আমি 2 জনকে রেখেছি, সৈয়দা জোহরা তাজউদ্দিন এবং বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এরা 2 জন যদি তাদের মানে হাজবেন্ডকে না এগিয়ে নিয়ে যেত, হয়তো আমরা আজ এত দূর আসতে পারতাম না। এরপরে আমার আছেন শব্দ সৈনিক, আমি কিন্তু বীরঙ্গনাও রেখেছি, 2 জন বীরঙ্গনা রেখেছি। আমি বীরঙ্গনাকে বীরঙ্গনা হিসাবে দেখি না, আমি বলি তারা মুক্তিযুদ্ধ আহত, তারা আহত হয়েছে মুক্তিযুদ্ধে। এরপরে আমার আছে শহীদ জননী এবং শহীদ জায়া, এবং সর্বশেষ আমি যে সংকলনটি করেছি সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। আমার এই বইটিতে এই লেখার মাধ্যমে আছে যে ইন্দিরা গান্ধী নারী হিসেবে হয়েও আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধে কতটা
তিনি ভূমিকা রেখেছেন এবং আমাদের জয়লাভ করার জন্য তিনি কতটা ভূমিকা রেখেছেন। আমি ঠিক এভাবেই আমার তথ্যগুলি সাজিয়েছি। সত্যি আপা, অত্যন্ত ভিন্ন ধর্মী এবং ভিন্ন অ্যাঙ্গেলে এসেছে আপনার গবেষণা। তো এবার আমরা 52-তে চলে যাই। দুঃখজনক হলেও ভাষা আন্দোলনে নারীদের অবদান অনেকটাই বিস্মৃত 71-এর তুলনায়। সেই জি আগুন জি। ঝরা সময়ের নারীদের নিয়ে আপনি কি ধরনের তথ্য উপাত্ত পেয়েছেন এবং কেমন গল্প সংগ্রহ করলেন, কেমন অবদানের গল্প আহ আপনি সংগ্রহ করলেন? জি, আমি তাহলে যেটা করি, আমি একটু আমার 71 আমি 52 নারী থেকে কিছুটা পাঠ করে শোনাই, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার তথ্য উপাত্ত কি ধরনের এবং আমি কিভাবে কাজ করেছি। আমি 52 নারীদের মধ্যে প্রথমেই যার কথা তুলে আনতে চাই তিনি সঞ্জিদা খাতুন। তিনি এখনো বেঁচে আছেন, তাই তার কথা দিয়েই আমি শুরু করছি। দেশবাসীর বুকের রক্তে মাটি ভিজিয়ে দিলে দোষ নেই, আর হত্যাকারীরা খুন চাওয়াটা হতে পারে বড় অপরাধ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্রদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে পরদিন অভয় দাস লেনের এক বাড়িতে নারীদের জনসভায় সঞ্জিদা খাতুন জীবনের প্রথম বক্তৃতায় প্রতিবাদের ভাষা ছিল এরকমই। জীবনের প্রথম বক্তৃতা দিয়েছেন সঞ্জিদা খাতুন এবং তার ভাষাটা ছিল এরকমই: দেশবাসীর বুকের রক্তে মাটি ভিজিয়ে দিলে দোষ নেই, আর হত্যাকারীর খুন চাওয়াটা অপরাধ। আমি ঠিক এভাবেই তুলে ধরেছি। তারপরে আমি তার মানে হিস্ট্রিতে চলে গেছি। ভাষা আন্দোলনে সময় সঞ্জিদা খাতুন ছিলেন ঢাকায়। বিভিন্ন কারণে তিনি 1952 সালের প্রথম মিছিলে অংশ নিতে পারেননি। তিনি সেটিকে দুর্ভাগ্য বলে মনে করেন। 1953 সালে 21শে ফেব্রুয়ারি মসজিদে মসজিদে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। বিকেলে আরমানিটোলা মাঠে জনসভার কাছে উপস্থিত ছিলেন সঞ্জিদা খাতুন। তিনি মেয়েদের একত্রিত করে সভায় যান মিছিল করে। সকালে মেডিকেল কলেজের দক্ষিণে তখনকার বিশ্ববিদ্যালয়ের দোতলায় পশ্চিম দিকের কমন রুমে তিনি দ্বিতীয়বার ভাষার জন্য বক্তৃতা করেন। তিনি তার বক্তৃতায় ভাষা রক্ষার দাবিতে ছাত্রীদের মিছিলে যেতে আহ্বান জানান। আমি 52 সাল থেকে শুরু করেছি, এরপরে ওনারা কিভাবে 52 সালে কাজ করেছেন সেটা দিয়ে পরে আমি ওনার একটা মানে সংক্ষিপ্ত জীবনীও আমি রেখেছি। আম, সুপা সাদিয়া আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ কথা বলে। আম, দারুণ দারুণ কিছু অভিজ্ঞতার কথা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। এখন আমি আমাদের সম্মানিত অতিথিকে বলতে চাই যে তার দারুণ দুটি গ্রন্থ 52-র 52 নারী এবং 71-এর 71 নারী থেকে একটু যদি আমাদের আরো কিছু অংশ পাঠ করে শোনাতেন। আহ আমি কি আগে তাহলে 52 নারী আরেকটু শোনাবো? জি, আপনার যেরকম ভালো মনে হয়, আমরা তো শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। ঠিক আছে, আমি 52 নারী থেকে বলছি। আমাদের শহীদ জননী জাহানারা ইমাম ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আমরা কিন্তু ওনাকে শহীদ জননী হিসেবে খ্যাতি দিয়ে অনেকটা মুক্তি পেয়েছি, ভাবটা এমন। আসলে কিন্তু উনি শহীদ জননী শুধু নন, উনি নিজেই একজন মুক্তিযোদ্ধা, উনি ভাষা আন্দোলন, ভাষা সৈনিক, উনি একজন সংগঠক। তো ওনার কথাই আমি কিছুটা জানাতে চাই। ভাষা আন্দোলনের সময় জাহানারা ইমাম ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। আর ভাষা আন্দোলনের প্রাক্কালে 1948 সালে তিনি সিভিল ইঞ্জিনিয়ার রফিকুল আলম ইমামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন জাহানারা ইমাম রংপুর কারমাইকেল কলেজের ছাত্রী। 1952 সালে প্রকাশিত বাংলা ভাষায় মেয়েদের পরিচালনায় মাসিক পত্রিকা খাওয়াতিনের প্রথম সম্পাদক নিযুক্ত হন জাহানারা ইমাম। বহু বছর নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিয়মিত খাওয়াতিন প্রকাশনার কাজে তৎপর ছিলেন। ভাষা আন্দোলন চলে মূলত 1947 থেকে 1956 সাল পর্যন্ত। এ সময়কালে জাহানারা ইমাম তেমন সক্রিয়ভাবে অংশ নিতে পারেননি। তার বড় ছেলে রুমি 1951 সালে আর ছোট ছেলে জামি 1954 সালে জন্মগ্রহণ করেন। সেই সময়কাল সম্পর্কে জাহানারা ইমাম বলেন, বহু বছর আমি শত শত স্কুলে ছাত্রছাত্রীকে শিক্ষিত করেছি, আর এখন আমি আমার নিজের ছেলেদের শিক্ষায় শিক্ষিত করব। ভাষা আন্দোলনের সঙ্গে মনে প্রাণে একাত্মতা প্রকাশ করেন জাহানারা ইমাম। 1960 সাল পর্যন্ত তিনি ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেন। এরপরে আরো আছে, আমি আসলে কারোটাই পুরোটা পড়ছি না, তাহলে খুব মানে একটা থাকবে না, ভালো লাগবে না অনেকেরই হয়তো।
আমি এরপরে চলে যাচ্ছি আমার ৭১-এর ৭১ নারী থেকে কিছু পাঠ করার জন্য। আমি ৭১-এর ৭১ নারীতে প্রথমে যাকে নিয়ে আসতে চাই। পাপা, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু ইন্টারাপ্ট জি করতে চাচ্ছিলাম জি যে আপনার অবশ্যই। ওই ৫২ নারী থেকে এমন কারো কথা যদি আমাদের একটু বলতেন বা একটু পড়ে শোনাতেন, যার কথা হয়তো আমরা অত শুনিনি। যেমন জাহানারা ওকে। ইমামকে তো আমরা সবাই চিনি, এমন জি কেউ জি আছে জি। কিনা যার কথা আমরা হয়তো হ্যাঁ হ্যাঁ, আহ, এমন সাধারণত অনেকেই শুনি না। আছেন, জি এমন অনেকেই আছেন। আমাকে একটু সময় দিবেন। আমি এর মাঝখানে ছোট্ট একটা ভাষা আন্দোলনের আমার বইতে নেই, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে এখন কাজ করছি। একজন ভাষা কন্যার কথা আপনাদেরকে একটু শোনাতে চাই। আমি পাঠ করছি না, আমি জাস্ট একটা জি গল্প জি বলছি। জি সেটা হচ্ছে ওনাকে আমি ভাষা কন্যা বলছি এই কারণে যে উনি যখন ১০ম শ্রেণীর ছাত্রী, তখন তিনি ময়মনসিংহে মানে ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এবং এই কারণে ওনাকে আহ স্কুল থেকে ১০ম শ্রেণীর ছাত্রীকে বের করে দেয়া হয়, যে ৩ বছরের জন্য। মানে এটা যেটা একটা মানে অন্যরকম ভাবে আমাদেরকে নাড়া দেয়, আমাদেরকে পীড়া দেয়। যে তিনি এতটাই মানে দুঃখ বোধ করেন যে তিনি আর কোনোভাবেই লেখাপড়ার সাথে সংযুক্ত হননি। এরপরে এখন ওনার ছেলেমেয়েরা যথেষ্ট স্বাবলম্বী, সুপ্রতিষ্ঠিত। উনি বর্তমানে বেঁচে নেই। তো ওনার নাম ভাষাকন্যা সালেহা বেগম। তো এরকম কিন্তু আমরা খুঁজলে, মানে আপনি যেটা বললেন যে আমাদের এরকম অজানা অনেক অনেক তথ্য আছে যেটা আসলেই আমরা জানি না। আমি আসলে অনেকেই অজানা, আমি কার কথা বলবো একটু ভাবছি। আচ্ছা, আমি বলতে চাই আমার বরিশালেরই হেনা দাসের কথা। আমার মনে হয় যে এটা আপনাদের জন্য, মানে এটা হয়তো অতটা পরিচিতি না, একটু সবার জানা দরকার। হেনা দাস ভাষা আন্দোলনের সময় সংগ্রামী নেতা আশু সেন, রবীন্দ্র দত্তের নেতৃত্বে কাজ করেন হেনা দাস। পারিবারিক বাধা নিষেধ পেরিয়ে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ভাষা আন্দোলনে। ভাষা আন্দোলনের সময় হেনা দাস ছিলেন সিলেটে। পরিবারের অনেক বাধা বিপত্তি এড়িয়ে যুক্ত হয়েছিলেন ভাষা আন্দোলনের সঙ্গে। তিনি ভাষা আন্দোলনের কথা বলতে গিয়ে বলেন, দেশটাকে সুন্দর করব ভেবেছিলাম, আর তার জন্য নিজের ভাষাটা আগে দরকার। যখন উর্দুকে রাষ্ট্রভাষার কথা বলল, তখন শুধু এটাই মনে হয়েছিল যে কিছু বুঝি না, বাংলাকে রাষ্ট্রভাষা রাখতে হবে। পরের দিন সিলেটের চৌহাট্টায় প্রথম শহীদ মিনার বানিয়েছিলাম, নিজেরা ইটের পর ইট দিয়ে। তখনকার দিনে কিন্তু এই যে দেখেন, শহীদ মিনারেও একজন নারী ছিলেন শহীদ মিনার তৈরিতেও, কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমাদের সকলের অজানা। প্রচন্ড জেদ আর মনোবল নিয়ে হেনা দাস ১৪৪ ধারা ভাঙতে একত্রিত হয়েছিলেন। মনে যেন একটাই কথা, পারতেই হবে, এটা করতে না পারলে যেন চলবেই না। আর তাই সবাই মিলে ১৪৪ ধারা ভাঙতে মেয়েদের সাথে যুক্ত হলেন হেনা দাস এবং আরো অনেকে। তবে হেনা দাস মনে করেন, ভাষা আন্দোলনে নারীদের অবদানের কথা ইতিহাসে সেভাবে উঠে আসেনি। নারীরা যে আলাদা সম্মান পাননি তা নিয়েও তিনি তার ক্ষোভ প্রকাশ করেন। তবে তিনি বেশ কষ্ট পান আজকাল ছেলে মেয়েদের মধ্যে বাংলা ভাষার জন্য ভালোবাসা দেখতে না পেয়ে। দাম দিয়ে কেনা এই বাংলা ভাষা নিয়ে তিনি বলেন, সত্যি বলি, আমরা এমন চাইনি, এরা এমন হয়েছে, এদের আধুনিক বলা যায় না। আমরা সব ইংলিশ ম্যান হয়ে গেছি। আমরা পড়ি ইংরেজিতে, লিখি ইংরেজিতে, এবং আমাদের গোড়াটা এখন ইংরেজি হচ্ছে। এসব চাইনি আমরা, ওদের কি দোষ? ভাষা আন্দোলনের ইতিহাসটা ওদের জানার দরকার, পড়ানো দরকার, কি হয়েছিল তখন, এগুলো জানতে হবে। আমিও হেনা দাসের সাথে একাত্মতা প্রকাশ করি। আমরা যেই মাধ্যমেই লেখাপড়া করি, আমরা যেই মাধ্যমেই থাকি, আমাদের ইতিহাসটা জানতে হবে। এবং আমার যেটা মনে হয় যে নিজের মাতৃভাষায় যদি দখল না থাকে, তখন কিন্তু অন্য ভাষাও অনেকটা কঠিন হয়ে যায়। তাই আমাদেরকে আমাদের পূর্বসূরীরা যেভাবে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বাংলা ভাষাকে অর্জন করেছে, আমরা যেন সবাই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হই, বাংলা ভাষাকে নিজের অন্তরে লালন করি। জি আপনাকে বলুন। অসংখ্য ধন্যবাদ সুপা সাদিয়া আপা। আমরা আপনার
আপনার গ্রন্থ থেকে পাঠ শুনে আমরা অত্যন্ত আপ্লুত, এবং আমরা এই আন্তর্জাতিক নারী দিবসে সকলেই চাই যাতে আমরা আমাদের পূর্বসূরি পূর্ব নারীদের চেয়েও যাতে আরো অনেক এগিয়ে যাই, তাদের আদর্শ আমাদের মনে ধারণ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপাপা, আপনি একটু ৭১-৭১ নারী থেকে পড়তে চেয়েছিলেন, আমরা একটু শুনতে চাই সেখান থেকে। জি, ৭১-৭১ নারীতে আমি প্রথমেই যার নামটা উচ্চারণ করতে চাই তিনি বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। মানে একজন মানুষ, আমরাও তো নারী, আজ নারী দিবসে বলতেই হয়, আমরা যদি আমাদের সাথে যিনি থাকেন, আমাদের হাজবেন্ড, আমাদের ভাই, আমাদের বাবা, আমরা যদি এগিয়ে না দিতাম, হয়তো অনেক কিছুই অনেকের অজানা থেকে যেত। ঠিক তেমনি ভাবে আমার ক্ষেত্রেও যদি আমি বলি, আমাকে যদি আমার বাবা, আমার হাজবেন্ড, আমার ভাই আমাকে যদি এগিয়ে না দিয়ে যেত, তাহলে হয়তো এই বইগুলি আমার পক্ষে লেখা সম্ভব হতো না। আপনারা জানেন যে আমি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগ। এবং জনসংযোগ বিভাগ মানেই হচ্ছে যে মানে অনেকটা সময় দিতে হয়, এবং তারপরে আমি ঘর সংসার করে কিন্তু গবেষণার কাজটা করি। সেক্ষেত্রে কিন্তু আমার পরিবারের সাপোর্টটা খুব দরকার। আমি আজকে আপনাদের এখানে যারা স্টুডেন্টের মধ্যে যারা ছাত্র আছে তাদেরকে বলবো যে আপনারাও আপনাদের পরিবারকে এগিয়ে নিয়ে যান। একজন নারীকে এগিয়ে নিয়ে গেলে হয়তো আপনারাও বেশ ভালো কিছু দেখতে পাবেন। তো আমি বেগম ফজিলাতুন্নেসার কথা বলতে গিয়ে এই কথাটা বললাম, উনি শেখ মুজিবকে এগিয়ে দিয়েছিলেন বলেই আজ আমরা এই দেশকে স্বাধীন পেয়েছি। শেখ মুজিব আমাদের গতকালকে ঐতিহাসিক ৭ই মার্চ গিয়েছে। দাবায়া রাখতে পারবা না, এই যে দাবায়া রাখতে পারবা না বাঙালি জাতিকে, সেই দাবায়া রাখতে পারবা না পিছনের যে মানুষটি, এখন তার কথা বলছি। প্রখর স্মৃতিশক্তি আর অত্যন্ত বুদ্ধি, অসীম সাহসী, বিচক্ষণ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় শান্ত এক নারীর নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যিনি মনে প্রাণে একজন আদর্শ নারী। মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকাতেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ছিলেন। ২৫শে মার্চের কথা মুজিবের বর্ণনায়, বেগম মুজিবের বর্ণনায় ২৫শে মার্চ সেই ভয়াবহ রাত। অন্ধকার শোবার ঘরটাতে শুয়ে শেখ সাহেব শুনছিলেন বোমায় বিধ্বস্ত ঢাকার আর্তনাদ। উত্তেজনায় এক এক সময় উঠে বসছিলেন তিনি। ঠিক এমনি এক মুহূর্তে গুলির এক টুকরো জানালা ভেদ করে ছোট ছেলে রাসেলের পায়ে আস্তে করে লাগে। অন্ধকারে হাতড়ে গুলিটা কুড়িয়ে নিয়েছিলেন শেখ সাহেব, এবং সেই দুঃসহ রাতেই নরপিচাসরা তাকে বন্দি করে নিয়ে গিয়েছিলেন। আমি এই তথ্যটি পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপ্রাপ্ত ৮ম খণ্ডের ৫১৩ নম্বর পৃষ্ঠায়। বাড়িতে ছিলেন বেগম মুজিব আর দুই ছেলে শেখ জামাল, শেখ রাসেল। ২৬ মার্চ কারফিউ চলছিল আর থেমে থেমে গুলির শব্দ আসছিল তাদের কানে। বিভীষিকাময় হয়ে উঠেছিল চারদিক। ধানমন্ডি বালিকা বিদ্যালয়ে সারি করা কামানগুলো তাক করে ছিল শেখ মুজিবের বাড়ির দিকে। ভয়ে জানালাগুলো বন্ধ করতে পারেননি। এরই মধ্যে এ বাসা ও বাসা থেকে করে বড় ছেলে শেখ কামাল এলো বাসায়। আমি আর বেশি যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এবার একজন অচেনা অচেনা ভাগীরথীর কথা বলতে চাই, যিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। ভাগীরথী মুক্তিযুদ্ধের সময় ছিলেন পিরোজপুরের বাগামারা গ্রামে। ১৩ই সেপ্টেম্বর ভাগীরথী যখন পাক ক্যাম্পে আসে, তাদের গতিবিধি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে, তখন দুজন পাক সেনা এবং ৪ জন রাজাকার এসে তাকে ঘিরে ধরে। তাকে টেনে হেসড়ে নিয়ে যায় ক্যাম্পে। ক্যাপ্টেন এজাজ, শান্তি কমিটির নেতা, রাজাকার প্রধান মানিক খন্দকার সহ আরো কয়েকজনের সাথে বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ভাগীরথীকে হত্যা করা হবে। তাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয় সুবেদার সেলিমকে। সে ভাগীরথীর সবার সামনে হত্যা করবে। ভাগীরথীকে প্রথমে পিরোজপুর শহরে জনবহুল চৌমাথায় উলঙ্গ করে দড়ি লাগিয়ে একটি মোটর সাইকেলের সাথে বেঁধে শহরের রাস্তায় টেনে বেড়ায় সুবেদার সেলিম। ঘন্টাখানেক মোটর সাইকেল চালিয়ে ভাগীরথীর শরীরের রক্তে রঞ্জিত করে পিচ ঢালা পথ। ৭১-এর যুদ্ধাপরাধীরা কে কোথায় গ্রন্থে উল্লেখ আছে ভাগীরথীকে দেলোয়ার হোসেন সাইদের নির্দেশেই মোটর সাইকেলের পিছনে বেঁধে ৫ মাইল পথ টেনে আনা হয়। চৌমাথায় ফিরে এসে যখন দেখা যায় ভাগীরথীর হৃদস্পন্দন থামেনি, তখন তার ২ পা ২ জিপের সাথে বেঁধে জিপ দুটিকে বিপরীত দিকে চালিয়ে দেওয়া হয়। ভাগীরথী ২ ভাগ হয়ে যান।
সেই দুভাগে দুই জিপে আবারও শহর পরিক্রমণ শেষে ভাগীরথীকে খণ্ড বিখণ্ড দেহ চৌমাথায় ফেলে রেখে যায় পাকিস্তানি সেনারা, আর তারা উল্লাস করতে করতে ফিরে যায় ক্যাম্পে। আমাদের সকলেরই হয়তো একটু কয়েক সেকেন্ড সময় লাগবে যা শুনলাম সেটা প্রসেস করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপা সাদিয়া আপা। সত্যি আমাদের পূর্বসূরিদের এই আত্মত্যাগ আসলে এর কোনো তুলনা হয় না, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর সুপা সাদিয়া আপা, আপনি এই অসাধ্যটি সাধন করেছেন। এ এত সব অবদানের কথা আপনি দু মলাটের মাঝে তুলে ধরেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে আপার বই থেকে পাঠ শুনলাম। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের বিশেষ আলোচক ডক্টর শামসাদ মর্তুজা, প্রো ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি আসলে মন্ত্রমুগ্ধ হতে শুনছিলাম, যেটা হচ্ছে যে সাথে বইয়ের পাতা ফেরত যাচ্ছিলাম, সুপার সাথে দেখাটা হঠাৎ করেই, এবং সেটা 8ই মার্চ 2016। এবং বইটা আমার টেবিলে অনেকদিন ছিল, এবং যখন এই 8ই মার্চের কথা আসলো যে কি করা যেতে পারে, ইনফ্যাক্ট আমি অনুষ্ঠানটা আয়োজন করার কথা ভেবেছিলাম যে এভাবে যে শিরোজ টাইটেল করা, যে আসলে পিতৃতান্ত্রিক ব্যবস্থাতে যে কাউন্সিলিং এর কথা দিয়ে শুরু করেছিল মুস্তাফিজ, এই বইটা আমার পর থেকেই ছিল, এবং তাই আমি এটা মানে একবার হয়তো বা হয়নি, যেটা মুস্তাফিজ বলছিল যে প্রসেস করতে আসলে সময় লাগে। প্রসেস করার থেকে বড় বিষয় এই 52 আরেকটা বই আমার পড়া হয়নি, যেটা প্রথমে ইন্সপায়ার করেছে সংখ্যার ব্যাপারটা। সংখ্যার কারণে 52 সালে 52 জনকে তুলে আনা, 71 সালের 71 জনকে তুলে আনা, কারণ এই সংখ্যাটা আমি কি করে নির্বাচন করি বা নির্ধারণ করতে পারি, অগণিত মানুষের একটা অংশগ্রহণ ছিল। এই কথাটা বলতে যে এই অগণিত যখন বললাম, ঠিক একই সাথে এই কথাটা মনে রাখতে হয় যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা শুধু পুরুষ চেহারাটাই দেখি, যারা বীরত্তম আছেন, বীরশ্রেষ্ঠ আছেন, সকলেই হচ্ছেন পুরুষ। নারীদের অবদান সেই বীরাঙ্গনা, সেই খেতাবটাই বেশি। একজন তারামন বিবির কথা আমরা জানি, বা এরকম একজন দেশে যখন একটা আন্দোলন হয়, সেটা ভাষার জন্য হতে পারে, সেটা স্বাধিকারের জন্য হতে পারে, এবং সেখানে যে লিঙ্গীয় রাজনীতি থাকতে পারে, আজকের আলোচনা খুব সুন্দর করে ফুটে এসেছে। আমি সত্যি ধন্যবাদ জানাই আজকের আলোচককে। আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, যে এই গবেষণার যে আঙ্গিক, কিছুটা অ্যানেকডোটাল, কিছুটা খুব ভালো লেগেছে লেখার স্টাইলটা। আপনার কথা কেটে যাচ্ছে বারবার, সরি টু ইন্টারাপ্ট। ঈশ্বর যে তুমি কেটে দিচ্ছ না, কথা বললে বোঝা যাবে। ভালো মনে হয়। ওকে, সরি, আমার মনে হয় ওই হেডফোনটার সমস্যা করছিল। জি, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, মাচ বেটার। সো সরি, না আমি যেটা জানি না কতটুকু শোনা গেছে, বাট বেসিক্যালি যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে মানে সংখ্যার, যেহেতু গণিতের ছাত্রী, তো সেদিক থেকে হয়তো একটা সংখ্যার বিষয়ে একটাই ছিল, মানে আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো আসলে সংখ্যারও একটা রাজনীতি আছে, আবার একই সাথে লিঙ্গেরও একটা রাজনীতি আছে। সো আমরা পাকিস্তানে যে ন্যারেটিভটা চালু, যে তারা মাত্র 10,000 লোককে 71-এ মেরেছে, সো যেখানে আমাদের দাবি সেটা সংখ্যা অনেক অনেক বেশি, এবং সেটা নিয়ে অনেক ধরনের কথার পিঠে কথা এসেছে, অনেক ধরনের বক্তব্য এসছে। কিন্তু সেটা হচ্ছে বড়, যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই লিঙ্গীয় রাজনীতির কারণে যে পুরুষের পেছনে নারী হারিয়ে যাওয়াটা, সেটা খুবই প্রবল, এবং সেই ধারণার বিপক্ষে যে এরকম একটা বই এবং এরকম একটা
গবেষণা সামনে আসাটা খুব জরুরি ছিল। তো সেই জন্য সুপাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেমন একটা ছোট্ট অ্যানেকডোট যেটা আমি পড়ছিলাম, যে ফর এক্সাম্পল এখানে 32 পৃষ্ঠায় জবেদা খাতুন চৌধুরীর কথা বলতে, যে সো ওনাকে, উনি যখন বোরখা পরে মঞ্চে গেছেন, সো ওনাকে সিলেট শহরে মানে কাজী নজরুল ইসলাম বলছেন যে আপনি বোরখা পরে কি করে এখানে কর্মসূচিতে দিবেন। সো আমি জাস্ট একটু পড়ি। একটা কর্মসূচিতে জবেদা খাতুন, এটা কমরেড হেনা দাস বলেছেন, চৌধুরী মহিলাদের নিয়ে গেছেন মঞ্চে। সেদিন কাজী নজরুল ইসলাম ছিলেন। সেদিন তিনি মঞ্চে উঠে জবেদা খাতুন চৌধুরীকে ডাকলেন এবং বললেন, আপনি মেয়েদের দিয়ে কাজ করবেন কিভাবে? বোরকা পরে তো মেয়েদের আপনি আগ্রহ করতে বা টানতে পারবেন না, আপনি সেক্ষেত্রে কি করবেন? জবেদা ছিলেন তেজি, তিনি কাজী নজরুল ইসলামকে জিজ্ঞেস করলেন, আপনি কি করতে বলেন আমাকে? নজরুল বললেন, বোরকা খুলে ফেলতে হবে। সেই দিন সেই সময় জবেদা খাতুন চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে বোরকা খুলে ফেলেন, আর পড়েননি। হ্যাঁ, এবং এটার পরে মানে পরবর্তীতে যেটা হচ্ছে, সিলেটের ইস্টার্ন হেরাল্ড থেকে একটা পত্রিকা বের হয়, সেখানে তাকে এই ঘটনার জন্য স্ক্যান্ডালাইজ করা হচ্ছে। সো এটাই হচ্ছে সেই গ্লাস সিলিং, হ্যাঁ, যে আসলে কি আমার রাজনীতি বা আমার কর্মসূচির সাথে বোরকার সম্পর্ক আছে কি নেই, হ্যাঁ, এবং কতটা আসলে আমি কাজে অংশ নিতে পারবো। তো সেটা হচ্ছে একটা পোশাকি প্রতীকী একটা ব্যাপার এখানে আছে। সো এরকম অনেক অজানা তথ্য এই বইটিতে আছে। সো আমি সত্যি আমি আমার ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব এই বইটি পড়ার জন্য। শুধু এই জন্য না যে এটা একটা অমূল্য একটা কালেকশন অফ অ্যানেকডোটস, শুধু একটা ইতিহাসের একটা অনেক বড় একটা আর্কাইভ, সেই জন্য না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখান থেকে শিক্ষা নিয়ে শুধু এই যে 52-এর বাইরে যে আরো 52-এর বাইরে যে আরো অনেক সংখ্যা থাকতে পারে, তো সেই সংখ্যাগুলো আমাদের জানা দরকার, সেই সংখ্যাগুলোর সাথে আমাদের যোগাযোগ করা দরকার। এদের অনেকেই গত হয়েছেন, সেটাই স্বাভাবিক, যেটা সুপা প্রথমেই বলেছে, কিন্তু তাদের স্বাক্ষরগুলো কিন্তু বিভিন্ন দলিলে রয়ে গেছে এবং একজন গবেষকের পক্ষে এটা সব বের করে আনা সম্ভব না। এবং এটা আমাদের পবিত্র দায়িত্ব এই সুপার হাবকে শক্তিশালী করা। এবং সুপার হাবকে শক্তিশালী করতে পারলে, সুপা নিজেই একজন আমাদের আজকের টাইটেল অনুযায়ী একজন শিরো, যে অনেক শিরোজদেরকে সামনে নিয়ে এসছে। এবং আমি আশা করব যে আমাদের ছাত্রছাত্রীরা তারা যদি এই হাতে হাত লাগায়, তাহলে আরো বড় রিসার্চ করা সম্ভব। এবং এটাকে অন্য মাধ্যমে, সুপা হয়তো একটা প্রিন্ট মিডিয়াতে নিয়ে এসছে, আমরা হয়তো একটা ডিজিটাল মিডিয়াতে নিয়ে আসতে পারি, এটাতে আমরা একটা ব্লগ করতে পারি, এটা দিয়ে আমরা একটা অ্যানিম সিরিজ করতে পারি, হ্যাঁ, এটা দিয়ে আমরা গ্রাফিক নভেলের মতো করতে পারি। কারণ এখন মাল্টি মডেল যুগে আমরা অনেকভাবে এই ইনফরমেশন গুলোকে আমাদের সামনে আনা দরকার, এবং এই ইনফরমেশনটা এমন ভাবে আসা দরকার যাতে বিশ্ববাসী আমাদের নারীদেরকে চেনে। কতগুলো স্টেরিওটাইপ দিয়ে আমাদের বাংলাদেশের নারীকে যেন না চেনে। আর শেষ করবো শুধু একটা কথা বলে, যেটা সুপার শেষে যেটা বলছিলেন, বেগম মুজিবের কথা বলছিলেন। আমি গতকালকে একটা লেখা পড়ছিলাম, এটা শেখ রেহানার লেখা একটা এডিট করতে, যে আমি এটা আসলে জানতাম না আগে, যে প্রত্যেকটা মিটিং এর আগে যেখানে বঙ্গবন্ধু যেতেন, বেগম মুজিব নিজে আগে যেয়ে দেখতেন অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা। এবং শুধু তাই না, উনি জনগণের সাথে বসে আসল পালসটা উনি বুঝতেন, হ্যাঁ, যে অন্যরা এসে ফুলিয়ে ফাঁপিয়ে বলবে, এবং উনি বেসিক্যালি জনগণের পালস বুঝে বঙ্গবন্ধুকে ব্রিফ করা। এবং উনি কোনো মিটিং মিস করেননি এক্সেপ্ট ফর ওয়ান মিটিং, সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণ উনি যাননি, হ্যাঁ। বাট এটা ছাড়া ওনার সমস্ত মানে পাবলিক যেসব র্যালি ছিল সেগুলোতে উনি অ্যাটেন্ড করেছেন। সো পেছন থেকে পথের পেছন থেকে যে করা। এবং আরেকটা মজার আরেকটা মজার ঘটনা উনি বলেছেন, যে যখন জেলখানে যেতেন, যে প্রচন্ড সার্ভেলেন্সের মধ্যে, এবং সেই সময় ওনাকে মানে কথা বলতে দেওয়া হতো না। তো সেই জন্য বাচ্চাদের কাজ ছিল ওখানে অনেক বেশি দুষ্টমি করা, যাতে ওখানে এসবি বা আইবির যারা লোক ছিল, স্পেশাল ব্রাঞ্চ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যারা লোক ছিল, তাদেরকে ডিস্ট্রাক্ট করা ছিল, বাচ্চাদের উপর ইনস্ট্রাকশন দেওয়া থাকতো তার। সো যে বুদ্ধিমত্তার কথা সুপা বললেন, সো এটা কিন্তু বোঝা যায় যে বাচ্চাদেরকে আগে থেকে বাসা থেকে ব্রিফ করে নিয়ে যাওয়া, যে ওখানে যে অনেক বেশি দুষ্টামি করবে, গার্ডদেরকে ডিস্ট্রাক্ট করবে, যাতে হাতের মধ্যে উনি ওই সময় একটা চিটকুট
ধরিয়ে দিতে পারেন, বা কোনো রাজনৈতিক কোনো মেসেজ থাকলে উনি দিতে পারেন। তো এই ধরনের শিরোজ আসলে আমাদের সব জায়গায় আছে, রাইট? সো মানে অবশ্যই আমাদের শুরু করতে হবে আমাদের বাড়িতে যারা আছে তাদেরকে দিয়ে, এবং কারণ তাদেরকে আমরা অ্যাকনলেজ করবো, সেটা উইমেন্স ডে একটা বড় প্রতিপাদ্য। কারণ আমি যদি আমার মাকে সম্মান না করি, আমি যদি আমার স্ত্রীকে সম্মান না করি, আমি যদি আমার কন্যা সন্তানকে সম্মান না করি, আমার পক্ষে অন্য নারীকে সম্মান করা সম্ভব না। সো এই জায়গাটুকু আমাদের মনে রাখা খুব জরুরি, এবং একই সাথে জরুরি যে আমাদের জাতীয় পরিচয়ের সাথে যারা জড়িত তাদেরকে সম্মান দেখানো, এবং একই সাথে আন্তর্জাতিক পরিসরে যারা আছেন, এই আন্তর্জাতিক পরিসরে নারীদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হয় বিভিন্ন টেক্সটের মাধ্যমে। আমরা টেক্সটকে কনস্ট্রাক্ট করি, ডিকনস্ট্রাক্ট করি, সেটা সেই হ্যামলেটের ওফিলিয়া থেকে শুরু করে একদম টনি মরিসন পর্যন্ত। কিন্তু তাদের বাইরে যে সত্যিকারের যেই আসল যেসব শিরোজ আছে, সো তাদেরকে সেলুট জানানোর জন্য আজকের এই আয়োজন, এবং সেই আয়োজনটা নেওয়ার জন্য ইংরেজি বিভাগকে ধন্যবাদ। ধন্যবাদ আরিফাকে এই অনুষ্ঠানটা পেছনে থাকার জন্য, ফারজানা হাফসাকে, মুস্তাবিনকে তার সুন্দর সঞ্চালনা করার জন্য, এবং ইভেন্ট কমিটিতে যারা ছিলেন, এবং তার চেয়ে বড় ধন্যবাদ অবশ্যই সুপা সাদিয়াকে। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন অনুষ্ঠানটি শেষ করার আগে এবং আরিফা ম্যাম, আপনি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার আগে কি আমরা কিছু প্রশ্ন নিতে পারি কিনা আমাদের দর্শকদের কাছ থেকে? অবশ্যই অবশ্যই নেওয়া উচিত। অবশ্যই। আর আমার মনে হয় যে আমাদের চ্যাট বক্সে দুই একটা প্রশ্ন অলরেডি চলে এসেছে। এখানে আমার কলিগ সুমাইয়া কাবির, উনিও লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড হিউম্যানিটিজ, দুটো খুব দারুণ প্রশ্ন করেছে। এর মধ্যে একটি হচ্ছে যে সুপা আপা, আপনার কি কোনো প্ল্যান আছে কিনা যে আপনার গ্রন্থগুলো অনুবাদ করানোর? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি কেউ আমার বই অনুবাদ করতে চায় তাকে আমি সানন্দে গ্রহণ করব, এবং মানে আমি কথা বলবো আমার প্রকাশকের সাথেও যে যদি তারাই মানে যদি বই আকারে প্রকাশ করতে চায়, যিনি অনুবাদ করবেন, অথবা তিনি পত্রিকায় লিখতে পারেন, যেটা তার ইচ্ছে, আমার পক্ষ থেকে তার জন্য মানে শতভাগ ভালোবাসা। এটা আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের সংবাদ সুপাপা। আমাদের এখানে আমরা যারা অনুবাদক আছি, আমাদের হাত নিষ্পিস করছে অনুবাদ করার জন্য। সুমাইয়ার পক্ষ থেকে আরেকটি প্রশ্ন আছে যে would you consider writing a book specifically on female espionage during the liberation war? অর্থাৎ নারীর পালিয়ে যাওয়া বলা ঠিক হবে না, অর্থাৎ পলায়ন সংগ্রামটি এবং যারা স্পাই হিসেবে কাজ করেছেন তাদের কথা, যারা আসলে এখানেও দুই একজন, আমার যে 71 নারীর ভিতরে দুই একজন ওরকম উঠে এসেছে, কিন্তু এই ধরনেরই শুধু নিয়ে কাজ করব কিনা এখনো আসলে ওটা ভেবে দেখিনি। প্রশ্ন মানে আমার কাছে বিষয়টা ভালো লাগলো, আমি চিন্তা করব। অনেক ধন্যবাদ ইংলিশ বিভাগের শিক্ষককে এই দুটো প্রশ্ন করার জন্য। আর আমি জাস্ট একটা, আমি প্রশ্ন না ঠিক, আমার জাস্ট শামশাদ স্যারের বক্তব্যর পথ ধরে এবং আপনার যে ট্রান্সলেট করার মানে আগ্রহ দেখলাম, এটাকে রূপান্তর করা ভাষায়, ইংরেজি ভাষায় রূপান্তর করার যে আগ্রহটা দেখলাম সেখান থেকে, আমার মনে হয় যে এটা খুবই চমৎকার একটা কাজ হবে। আর বিশেষ করে আমরা যদি আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদের কাছে যদি এগুলো পৌঁছে দিতে চাই, স্যার যে আইডিয়াগুলো দিয়েছেন যে অ্যানিমে তৈরি করা, বা আমরা যদি গ্রাফিক নভেলস তৈরি করতে পারি আপনার বইগুলোর হেল্প নিয়ে, এবং দরকার হলে আপনার সাথে বসে, আমার মনে হয় যে আমাদের স্টুডেন্টরাও এই কাজগুলো করতে পারে। যেমন ক্রিয়েটিভ রাইটিং এর খুব ভালো প্রজেক্ট হতে পারে, আমার মনে হয় আরিফ পাপা অলরেডি চিন্তা করছেন, শামশাদ স্যার চিন্তা করছেন এই বিষয়গুলো, এবং ফ্যাসিনেটিং ছিল আপনার পুরো যেমন আমি আলোচনা শুনলাম। উল্লেখ করি সেটা হচ্ছে যে আমাদের স্ট্যামফোর্ডে তো ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ আছে, তো ওরা কিন্তু মানে ওদের স্ক্রিপ্ট রাইটিং এর ক্লাসে এগুলোকে দিয়ে স্ক্রিপ্ট রাইট করছে, মানে শেখার জন্য। মানে এটা দিয়ে কিন্তু যে কোনো কিছু হতে পারে, এবং আমি বলবো মানে আমার ফোন নাম্বার আপার কাছে আছে, যে কেউ নিয়ে গিয়ে যে কোনো সময় কথা বললে আমার পক্ষ থেকে আবারও বললাম, মানে আমি শতভাগ চেষ্টা করব সময় দেওয়ার, কোনো অসুবিধা হবে না। যে কোনো ফরম্যাটে যদি যে কেউ কাজ করতে চায় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আমার সাথে যোগাযোগের
মানে আমার ঘুমানোর সময় বাদে 24 ঘন্টায় আমি চেষ্টা করি সবার করার মানে কথা বলার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমাদের একজন দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন যে উই ক্যান ডু আ ড্রামা প্রেজেন্টেশন বেসড অন দিস বিউটিফুল পিস। হ্যাঁ, অবশ্যই। আমাদের বিভিন্ন ইভেন্টে আমরা হয়তো সেগুলো আসলে করতে পারি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কৃতজ্ঞতা। তো এখন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার সুধী মণ্ডলী, আমি আমন্ত্রণ জানাচ্ছি আরিফা গানী রহমান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডিইএইচ ম্যামকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। ধন্যবাদ মুস্তাবিন। এত গল্প শুনে, এত কিছু শুনে আসলে এই যে প্রসেস করছিলাম, শুনছিলাম, এবং সুপাপার মানে পড়ার ভঙ্গি, ওটাও একটা শোনার মতো জিনিস, মনে হচ্ছে আবৃত্তি করছে। তো সবকিছু মিলিয়ে আর কি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। মানে অনেক ইনফরমেশন, অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন যেগুলা আসলে অনেকেরই হয়তো জানা নেই, আমার নিজেরও অনেক কিছু জানা নেই। তো এগুলা মনে হয় যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক দ্যাট ইউ হ্যাভ ডান, অ্যান্ড not only for yourself or one particular generation, but for all future generations who need to know where they've come from. So I think that you deserve many thanks for that. It's a tremendous amount of work. আমি একটা ছোট্ট কাজ করতে গিয়ে আমি খেয়ে হারিয়ে ফেলেছিলাম। তো সেই তুলনায় মানে আপনার কাজটা ইটস অ্যাডমিরেবল। একটা না, দুইটা বই এবং এতগুলা মানুষের তথ্য বের করা অসাধারণ। মানে ইটস জাস্ট কমপ্লিটলি ব্লোন মাই মাইন্ড। তো and যেগুলা প্রস্তাব দেওয়া হচ্ছে, I think those are absolutely wonderful ideas, and I think should be implemented. You will have our full cooperation, and whoever is interested in participating, of course, will all support you in that. So with that, thank you very much, Shupapa, for being here, for sharing your work, sharing your ideas, sharing your stories, collected from all these people who we don't know too much about, or we didn't know information about. So thank you for being here with us. And I'd like to also thank our event committee for organizing this. Dr. Farzana Sultana, Tanzia Siddiqa, Sheikh Nahian, Sumaya Kabir, members of the event committee, for making sure that everything goes without a hitch. Mustabin, thank you for volunteering to do this interview. It was really nicely done. And I really enjoyed listening to the conversation and everything. I would like to also thank our IT office, who again, constant support. Arif Billah Bhai, Khair Bhai, Yusuf Bhai also, I believe, is working behind the scenes. So আপনাদেরকে অনেক ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকার জন্য। আমাদের কমিউনিকেশনস অফিস থেকে আমাদেরকে PR সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। And of course, thank you to Professor Shamshad Murtaza, Pro VC ULab, for the insightful discussion, as well as all these. He's a very creative person. He has all these ideas, and he is never, he doesn't hold back. He shares all these ideas with us, and we just implement those ideas. So thank you for being with us, discussing and giving some really interesting ideas that we can all possibly explore. And of course, also thank you to our event management team from the students, Ishraq and Siam, beautiful poster. Thank you very much for all your help. I hope I did not forget anyone. Thank you to my colleagues and all the students who are here today to listen, to question, to understand, and to listen, to be a support to this project. I think it's something that we can all look forward to becoming bigger and better. Thank you very much. আপনাকে ধন্যবাদ ম্যাম। সুধী দর্শক মণ্ডলী, আন্তর্জাতিক নারী দিবসের আমাদের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সর্বস্তরে নারীর অধিকার আদায় সোচ্চার হন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ এবং সকলে ভালো থাকুন। Thank you very much, dear Shupapa. Thank you so much. Thank you very much. Thank you.